আমার হাত থেকে জগ পড়ে যাওয়ার শব্দে বাবার ঘুম ভেঙে যায়। বাবা রুম থেকে উঠে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়ায়, কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই বাবা তেড়ে গিয়ে নিপার পায়ে লাঠি দিয়ে আঘাত করে। নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, আমিও ওর দিকে তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলে, আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি? তোর বিদেশি জামাই নিয়ে তো খুশি ছিলি, আবার তোকে ছেড়ে দিল কেন? চরিত্রহীন মেয়ে, বের হ আমার বাড়ি থেকে। কথাটা বলে বাবা নিপার ঘাট ধরে ধাক্কাতে শুরু করে। আমি তাকিয়ে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম। বাবা নিপার ঘাট ধরে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়, এরপর ছেড়ে চলে আসে। কিছুক্ষণ পর নিপার পরিবারও সেখানে এসেছিল। তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে। সুমন ভাই হয়তো ভাবছেন এইটা আমরা অন্যায় করেছি, একটা রোগা অসহায় মেয়েকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি ইত্যাদি, হয়তো আর অনেক কিছুই ভাবছেন। ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনার ভালোবাসার মানুষ অন্য একটা পুরুষের বিছানায় যদি যায়, তার সাথে কয়েকদিন সংসার করে সতীত্ব দিয়ে দেয়, আপনি মেনে নেবেন? একটা মেয়ে যতই কালো হোক, ওই মেয়ের সতীত্ব যদি প্রিয় মানুষ না পায়, তবে এটির চেয়ে বড় যন্ত্রণা পুরুষ মানুষের নেই। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে সহমত। বাড়িতে আমার দিন কেটে যায় আরও কয়েকদিন। 28 দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এই সময় আমি জানতে পারি গত 28 দিন কি হয়েছিল তাদের সাথে। যেহেতু আমরা মুসলিম, অবশ্যই একজনের জানাজায় যুক্ত হতে দ্বিধাবোধ করি না। আর সত্যি বলতে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই। শুরুর দিন যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, সেটি এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি। তার চাচাতো ভাই আমাকে মারধর করলেও তার মৃত্যুতে তার জানাজায় না গেলে বেয়াদবি হবে, তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবারের মতো তার চেহারা দেখি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এত কুৎসিত চেহারা কারো কিভাবে হয়? এই ছেলেকে 28 দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম, গালভর্তি দাড়ি আর ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী, অথচ এখন তাকে 80 বছরের একজন বুড়োর মতো লাগছে। গালে মাংস নেই বললেই চলে। কঙ্কাল চিনেন তো? হ্যাঁ, পুরোপুরি কঙ্কালের মতো তার চেহারা। কালো হয়ে আছে পুরো চেহারা, চোখ দুটো এত ভিতরে ঢুকে গেছে যেন আঙ্গুল দিয়েও স্পর্শ করা কঠিন হবে। তার মধ্যে চোখের চারপাশে কালো দাগ তো আছেই। ওর চেহারা দেখেই আমার মনে পড়ে ব্ল্যাক ম্যাজিকের কথা। তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করেছে। ওর মৃত্যু কি আমার জন্যই হয়েছে? ভয় পেয়ে যায় আমি। রাগের মাথায় কি না কি করেছি, কিন্তু এসব তো আমি চাইনি। না, আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না কেন? আর সে কি আমার জন্যই মরছে? সত্য নাও তো হতে পারে। কোনোভাবে আমি সেখান থেকে বাইরে আসি। জানা যায় আরও অনেক মানুষ জড়ো হয়। সেখানে আমার এক বন্ধু আছে। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি আমার বন্ধু রিফাতকে নিয়ে বাজারে আসি। চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার ভাই কিভাবে মারা গিয়েছে। তখন রিফাতের মুখে যা শুনলাম, তাতে আমার পুরো দুনিয়া ভো ভো করে ঘুরছিল। রিফাত যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। নিপার বিয়ে যেদিন হয়েছে, মানে তুমি যেদিন জেলে গিয়েছিলে, সেদিন রাতে নিপার চাচাতো ভাই প্রচন্ড বমি করে। রাতে তাকে হাসপাতালে আনা হয়, কিন্তু লাভ হয়নি। কিছুক্ষণ পর পর বমি করেই যাচ্ছিল। ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তখনকার মতো কেটে পড়ে। সেই দিন রাতে বাড়িতে আসার পর নিপার চাচাতো ভাই অস্বাভাবিক আচরণ শুরু করে। বারান্দায় যেয়ে নিজে নিজে কি যেন বলে যাচ্ছিল। ওর পরিবার কিছু জিজ্ঞেস করলে সেগুলো না শোনার ভান করে, মানে কেমন একটা ঘোরে ঢুকে গেছে। আবার পরের দিন সকালে এসে নিজের হাত নিজেই কামড়াতে শুরু করেছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয়েছিল হাসপাতালে 2 দিন রেখে আবার যখন বাড়ি নিয়ে আসে, তখন আবার পাগলামি শুরু করে। কাকে যেন ডাকে সে, আবার বাতাসে তাকিয়ে চিৎকার করে বলে, কে আপনি? কেন আসেন? আমি কি ক্ষতি করেছি? এসব বলায় ওর পরিবার বুঝে যায় যে জিন ভূতের কবলে পড়েছে। এতটুকু বলে রিফাত চায়ের কাপে চুমুক দেয়। আমি এক মনে ওর কথাগুলো শুনে যাচ্ছিলাম। রিফাত আবার বলতে শুরু করে, গ্রামের হুজুরকে নিয়ে আসা হয়েছিল। নিপার চাচার বাসায় হুজুর পা রাখার সাথে সাথে নিপার চাচাতো ভাই জোরে জোরে চিৎকার দিতে শুরু করে, আর ইচ্ছা মতো ইমাম সাহেবকে গালাগালি করে যাচ্ছিল। যদি বুঝাতে চাই, ইমাম সাহেবের মাকে নিয়ে গালাগালি শুরু করে। ইমাম সাহেব বাসার ভিতর এসে কি কি করেছিল তা আমরা বলতে পারবো না, তবে ভিতরে আমরা নিপার চাচাতো ভাইয়ের প্রচন্ড চিৎকার শুনেছিলাম। কিছুক্ষণ সে ইমাম সাহেবকে গালি দিচ্ছিল, আবার কিছুক্ষণ যন্ত্রণাদায়ক চিৎকার দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা রুকেয়ার কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয়। নিপার চাচার উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন, আপনাদের ছেলেকে কেউ কালো জাদু করেছে। কে করেছে তা বলতে পারবো না, তবে খুবই মারাত্মক জাদু করা হয়েছে। আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান। ইমাম সাহেবের কথা মতো নিপার চাচা কবিরাজদের খোঁজ লাগান। ততদিনে নিপার চাচাতো ভাইয়ের পাগলামি অনেকটা বেড়ে যায়। একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে, অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে। তাই নিপার চাচাতো ভাই চিৎকার দিচ্ছে। আমাদের সামনেই কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটাই, এরপর আগরবাতি জ্বালিয়ে তিনি কি যেন পড়ে। এদিকে নিপার চাচাতো ভাই বিছানায় ছটফট করে যাচ্ছিল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিপার চাচাতো ভাই বমি করে দেয়। তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা। নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয়। ভাজা বলতে তেলে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনই। এই দৃশ্য দেখে যেন আমার বমি বের হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে মোট 2টা ভাজা ইঁদুর বমির সাথে বের হয় ওর। এরপর সে শান্ত হয়ে যায়। এতটুকু বলে রিফাত একটা ব্রেক নাই। আমি বুঝতে পারছিলাম এখনো ওর পেট গুড়গুড় করছে। কিছুক্ষণ চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে,
সেই দিন রাতে নিপার চাচাতো ভাই ভালো হয়ে যায়। কবিরাজ তার টাকা নিয়ে চলেও যায়। যাবার সময় বলে নিপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে, কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে, আপাতত রোগী সুস্থ। এইটুকু বলে তিনি চলে যান। আমরাও যে যার মতো চলে আসি, কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা হয় কে মেরেছিল বান। বিকালে আমার মা ওদের বাড়ি থেকে আসে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা। মা আমার কথায় কোনো উত্তর দেয় না। কবিরাজের ফোন নাকি সকাল থেকে বন্ধ। দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে, আর কবিরাজ কল দিয়ে বলেছে সেই কাজ করতে চায় না। এতটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে। মাঝপথে কবিরাজ চলে গেল কেন, এইটা সবার কাছে রহস্যের মতো। নিপার চাচাতো ভাই অসুস্থ হয়ে গেছে, তাই এই ব্যাপারটা কেউ বেশি গায়ে নেয়নি। কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। গালের মাংস ভিতরে ঢুকতে থাকে, চোখও ভিতরে চলে যেতে থাকে, চোখের চারপাশে কালো দাগ পড়ে, চুলগুলা উঠে যেতে থাকে। এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়িতে রেখে যায়। নিপার চেহারাও একই রকম ছিল, অর্থাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ভিতরে ঢুকে গেছে। কিন্তু নিপার চেহারা না বদলালেও কিন্তু নিপার চাচাতো ভাইয়ের চেহারা খুবই কুৎসিত হতে থাকে। তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল, নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে, একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল। নিপার চাচা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো। রিফাতের মুখে সবটা শুনে আমি পুরো হতভম্ব হয়ে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই, আমি সেদিন নিজের পায়ের মাটি খুঁজে পাচ্ছিলাম না। এতটা অসময় হয়ে গিয়েছিলাম যা মুখে বলার মতো না। আপনি আমার অবস্থা যখন বলবেন তখন আমার পরিস্থিতি উপলব্ধি করে নিন। চায়ের বিল পরিশোধ করে সেই দিন আমি বাড়ি চলে আসি। আমার তো বুঝতে বাকি রয়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি। নিপার সংসার হোক, আবারটা ভেঙে যাক, এত কিছু আমার মনেও ছিল না। নিপা আমার কাছে ফিরে এসেছে, ঠিক আছে, আমি মেনে নিতাম, তবে তার তো সতীত্ব হারিয়েছে, আর সে নিজের ইচ্ছাতে তো আসেনি। আমি তাকে কালো জাদু করে এনেছি, এখানে তো সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু আমার বাবা এটি মানবে না আমি জানি। আর যাই হোক, আমার বাবা অন্যায়কে কখনোই মূল্যায়ন করেনি। আমাকে তো মারবে, এর সাথে বাসা থেকেও বের করে দিবে। উপায় অন্তর না পেয়ে আমি বাড়িতে যাই, সেই কিতাবটা খুঁজতে থাকি। তবে এখানেও আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমি রুমে রাখিনি। নিপার সেই যন্ত্রণা নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা আমার মনে নেই। আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি, বইটা মাটিতে পড়ে গিয়েছিল, হয়তো ওদের কলেজের কোনো বই, তাই আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। আম্মা বুঝতে পারেনি ভেবে কিছুটা খুশি হই আমি। আম্মার থেকে কিতাবটা নিয়ে চলে আসি রুমে। দোকান থেকে 4টা মোমবাতি এনে সেই শয়তানকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক সেইভাবেই 4টা মোমবাতি জ্বালিয়ে এরপর গা নাপাক করে কিতাব পড়তে থাকি। বাংলায় লেখা হলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো। অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে, বুঝে যাই কাজ হয়েছে। আর যেহেতু রাত ছিল তাই পুরো রুম ছিল অন্ধকার। অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর কানে এসে লাগে। কথোপকথনগুলো ছিল এমন, আপনি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম হ্যাঁ। আপনি কি সে যাকে দিয়ে আমি কালো জাদু করিয়েছিলাম? সে বলল, জি মালিক, আমি আপনার দাস বলছিলাম। আমি বললাম, আমি চাই কালো জাদু কেটে দিতে, নিপা তার শ্বশুরবাড়ি ফিরে যাক, আর তার স্বামীও সব মেনে নিবে। সে বলল, ঠিক আছে মালিক, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে, অর্থাৎ আমাকে আরও একটা বলি দিতে হবে। একজনের মৃত্যুর বিবরণ শুনে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আরও কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব? আমি থতমত খেয়ে বললাম, কারো জীবন দেওয়া ছাড়া আপনি কাজ করবেন না? সে বলল, মালিক, আপনার সব হুকুমেই আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে। আমি বললাম, যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই তাহলে নিবেন? এইটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে ওঠে। আমি অবাক হই অনেকটা, আমাকে উত্তর না দিয়ে এসে চলে গেল কেন? কোথাও তো ভুল করিনি। প্রথমবারে যখন করেছিলাম তখন তো ওইভাবে চলে যায়নি। আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি, তাকে আবার ডাকি। অনেকক্ষণ পর মোমবাতি নিভে যায়। আবার আমি শুনতে পাই, আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম, উত্তর না দিয়ে চলে গেলেন কেন? সে বলল, আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন, তাই আপনার উপর আক্রমণ করার আগেই আমি চলে গিয়েছি। আপনি আমার মালিক হন। আমি বললাম, ঠিক আছে, আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামের সব থেকে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন, যে অন্যকে অত্যাচার করে অনেক, মানে সব থেকে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন। সে বলল, ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। সুমন ভাই, হয়তো এইটুকু শুনে আপনার অডিয়েন্স এবং আপনার কাছে ব্যাপারটা গুজব লাগতে পারে। হয়তো আপনি এবং আপনার অডিয়েন্স ভাবছে এটি সম্পূর্ণ বানোয়াট কোনো কাহিনী, কিন্তু সত্যি করে বলছি এইসব হয়েছে আমার সাথে। হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না। সেখানে আপনার অডিয়েন্সরাও যে করবে না এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আপনার অডিয়েন্সদের মধ্যে যারা আছে, অর্থাৎ সুমন অন ফায়ারের যেসব অডিয়েন্স আছে, আমি তাদের প্রশ্ন করে দিচ্ছি, আপনাদের মধ্যে যারা কালো জাদু করেছেন কিংবা কালো জাদুর শিকার হয়েছেন তারা অন্তত বলবেন আমি যা বলেছি এসবে কোনো মিথ্যা আছে কিনা। আমি জানি যাদের সাথে হয়
তারাই জানে এর ভয়াবহতা। 1 মাস 4 দিনের মাথায় ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছিল যা নিপার চাচাতো ভাই করত। সবটা নিজের চোখে দেখে আমার আর বুঝতে বাকি রয়নি এসব কেন হচ্ছে। যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন খোঁজ খবর রাখিনি, কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলের সাথে আছে। নেতাদের সাথে থেকে থেকে সে অসহায় মানুষদের ক্ষতি করেছে। ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই স্কুলের কিছু মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজে লিপ্ত ছিল, কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় কোথায়। ভাই তো আমারই, বোঝানো যেত। এখন তো আমি নিজেই ওর উপর কালো জাদু করে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই, 1 মাস 7 দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায়। ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি কিন্তু কোনো সাড়া পাইনি। যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছিলাম। সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আসবে না। সুমন ভাই, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলা কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না। ছোট ভাইও একই রকম মৃত্যু পায়, চেহারা হয় কুৎসিত, পুরো নিপার চাচাতো ভাইয়ের মতো। যদি সবকিছু এখানেই শেষ হয়ে যেত হয়তো এ অবধি এসে ঘটনার ইতি টেনে দিতাম, কিন্তু ইতি এখানেই হয়নি। আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম। বোঝেননি? বলছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনারা এতক্ষণ দেখছিলেন কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 2য় পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।